কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার পূর্বে যে 5টি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় মালয়েশিয়াগামী ভাই বোনেরা, আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, তারা জানেন মালয়েশিয়া কলিং ভিসা চালুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করা যায় আগামী মাসেই মালয়েশিয়া কলিং ভিসার সরকারি ঘোষণা আসবে ইনশাআল্লাহ। তো মালয়েশিয়া যাওয়ার পূর্বে আপনার কি কি ধরনের কাজ করতে হয়? কলিং ভিসায় যাওয়ার পূর্বে কি কাজগুলো আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে, তার একটি বিস্তারিত আলোচনা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে করে এখনো হচ্ছে না, কিন্তু বর্তমানে একটি আসার সম্ভাবনা দেখা দিয়েছে, হয়তো আগামী মাসে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে। এই ক্ষেত্রে কলিং ভিসায় যাওয়ার পূর্বে আপনার কি কি ধরনের কাজ কমপ্লিট করতে হবে, কোন ধরনের কাগজপত্র, কি কি ধরনের টেস্ট এবং কি কি কর্ম পদ্ধতি আপনাকে অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হলো আপনার পাসপোর্ট। এখন বলবেন, ভাই আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি, আমার তো পাসপোর্ট অবশ্যই থাকবে। হ্যাঁ, আপনার পাসপোর্ট অবশ্যই থাকবে, আপনি আশা করছেন, কিন্তু এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো পাসপোর্টের মেয়াদ। আপনি মালয়েশিয়া যেতে চাইলে বা পৃথিবীর যে কোনো দেশে, আমরা বিশেষ করে মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়া যেতে চাইলে আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 2 বছর থাকতে হবে। যদি আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর না থাকে তাহলে আপনার জন্য কলিং ভিসা ইস্যু করা হবে না। আপনাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু এটাই সত্য তথ্য। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এখনই আপনার পাসপোর্ট যে আছে সেটা আপনি চেক করেন, দেখেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। যদি ন্যূনতম 2 বছর না থাকে তাহলে আপনি এখনই সেটা রিনিউ করে নেন। কারণ দেখা গেল আগস্ট মাসের শুরুতে আপনাকে মালয়েশিয়া কলিংয়ের জন্য ঘোষণা দিয়ে দিল, তখন আপনি পাসপোর্ট কবে রিনিউ করবেন তার জন্য ইমার্জেন্সি করতে গেলেও আপনার টাকা খরচ বেশি হবে, বা হয়তো বা আপনি যথাযথ সময় পাবেন না, ততদিনে ভালো কোম্পানির ডিমান্ড শেষ হয়ে যাবে। আপনি দেখা গেছে 1 মাস পরে নিয়ে গেলেন, তখন আপনি এমন একটা কোম্পানি পেলেন যেটা দিয়ে আপনার আসলে ভবিষ্যৎটা সিকিউর থাকলো না। তাই আমাদের কাছ থেকে পরামর্শ থাকবে, আপনি এখনই মালয়েশিয়ার জন্য যদি আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম থাকে তাহলে আপনি পাসপোর্টটা রিনিউ করে নেন। ন্যূনতম 2 বছর অবশ্যই থাকতে হবে। 2 বছর না থাকলে আপনার পাসপোর্ট থেকে কলিং ভিসা ইস্যু করা হবে না। কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পূর্বে আসলে 3 থেকে 5 বছর পাসপোর্টের মেয়াদ থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। যদিও মালয়েশিয়াতে গিয়ে যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, আপনি খুব সহজেই পাসপোর্ট করে ফেলতে পারবেন। এক্ষেত্রে মালয়েশিয়ান দূতাবাস খুবই অ্যাক্টিভ, তারা খুব ভালোভাবে সহযোগিতা করে থাকে। কিন্তু তবুও একটা হ্যাসেলের ব্যাপার থাকে। আপনি নতুন একটা দেশে যাবেন, যাওয়ার পরে 1 থেকে 1.5 বছরের মাঝেই যদি আপনার আবার পাসপোর্ট রিনিউ করতে হয় তাহলে সেটা একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি এখনই পাসপোর্ট কমপ্লিট করে ফেলুন। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে তা হলো ছবি। এখন আপনি মালয়েশিয়াতে যাওয়ার সময় আপনি বলবেন, ভাই ছবি তো আমি তুলবই, এত কম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলছেন। না, অবশ্যই কম গুরুত্বপূর্ণ ব্যাপার না। আমরা সেখান থেকে ছবি উঠে ফেলি। এখন ছবি তোলার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে ছবিটা তুলছেন সেটার পেপারটা কীরকম, ভাঁজ করার পর আপনার যে ছবির যে প্রিন্টে কালারগুলো আছে সেই কালারগুলো কি এক হয়ে যাচ্ছে কিনা। এই জন্য আপনাকে অবশ্যই একটা ভালো স্টুডিও সিলেক্ট করতে হবে। অনেকে করেন কি যে আমি চিন্তা করেন যে আমার উপজেলা শহর বা আমার মফস্বলে আমার ভালো স্টুডিও নেই, আমি ঢাকায় গিয়ে ছবি তুলব। আপনি যখন ঢাকা যাবেন আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য এজেন্সিতে বা যার মাধ্যমে করাবেন তার কাছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যাবেন, তখন আপনি অনেক লং টাইম একটা জার্নি করে যাবেন। সেক্ষেত্রে আপনার চেহারার একটা মলিন বা রুক্ষ ভাব থাকবে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি আপনার এলাকায় কোনো ভালো স্টুডিও খুঁজে বের করুন। আপনার উপজেলা শহরে না থাকলে আপনি জেলা শহরে যান, একটা দিন নির্দিষ্ট করে রাখুন শুধু ছবি ওঠানোর জন্য। আপনি সেখানে গিয়ে খুব ভালোভাবে ছবি ওঠান। ছবি উঠে তাদেরকে বললেই হবে মালয়েশিয়ান সাইজ। তারা যদি নাও জেনে থাকে সেক্ষেত্রে তারা ইন্টারনেট থেকে সার্চ করে বের করে ফেলতে পারবে মালয়েশিয়ান সাইজের ছবিগুলো কীভাবে। অথবা আপনি পাসপোর্ট সাইজ তুলে রাখতে পারেন, সেটা নিয়ে আপনি এজেন্সিকে বললে তারা সেটা স্ক্যান করে মালয়েশিয়ান সাইজে কনভার্ট করে ফেলতে পারবে। বা আপনি ছবি ওঠানোর পরে সেটার যে ফাইলটা আছে, ফাইলটা আপনি নিয়ে রাখলেন আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, তাহলে সেটা আপনি তাদেরকে দেওয়ার পরে তারা সেটা কনভার্ট করে ফেলতে পারবে। তবে আমাদের পরামর্শ থাকবে আপনি তাকে বলে মালয়েশিয়ান সাইজের যে সাইজটা আছে সেই সাইজটাতে আপনি ছবিটা প্রিন্ট করে ফেলেন। 6 কপি লাগে, সেক্ষেত্রে আপনি 12 কপি প্রিন্ট করে রাখেন, যাতে বিশেষ মুহূর্তে আপনার আবার ঝামেলা প্রয়োজন না হয়। তৃতীয়ত যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব
সেটা হচ্ছে মেডিকেল। এখন অনেকেই বলবেন, ভাই এখনো তো ভিসার খবরই আসলো না, কলিংয়ের চালুর খবরই আসলো, আমি মেডিকেল করাবো কেন? মেডিকেল আপনার এখন করাতে হবে না, আপনি মেডিকেল পরেই করাবেন। তবে আপনার যদি নিজের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে সন্দেহ থাকে যে আপনার আসলে কোনো সমস্যা আছে কিনা, আপনি দেখা গেল সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলেন, অনেক টাকা খরচ করে ফেলছেন, পাসপোর্ট নতুন করে করছেন, এজেন্সির সাথে কথা বলছেন, দালালের সাথে কথা বলতে, তাকে তো অবশ্যই কিছু টাকা দিতে হবে শুরুতে, সেই টাকাগুলো খরচ করে ফেলছেন এবং আপনি শেষ মুহূর্তে গিয়ে মেডিকেল করালেন এবং এমন একটা সমস্যা ধরা পড়লো যেটা আপনি এখন আর চিকিৎসার মাধ্যমে সেটা সমাধান করতে পারছেন না। আবার পরবর্তীতে যে আবার মেডিকেল করবেন, মেডিকেল করে জমা দিয়ে আবার ভিসা আসা পর্যন্ত আপনি সেই সময়টুকুও পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা বা নিজেকে নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি কিছু কিছু টেস্ট করিয়ে ফেলতে পারেন। কারণ আমাদের পক্ষ থেকে পরামর্শ দেবে কী কী টেস্ট আপনি করে দেখতে পারেন। সেটা হলো HBsAg যে টেস্টটা আছে, এটা মাস্ট করতেই হবে এটা, এবং এটার রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা সাধারণত আপনি নিজে থেকে বুঝতে পারবো না যে আমার আসলে HBsAg পজিটিভ বা জন্ডিসের যে ব্যাপারটা এটা আছে কিনা। তারপরে আপনি বিলিরুবিন টেস্ট করে ফেলবেন। তারপর হলো HIV যে টেস্টটা, সেটা অনেকে বলবেন, ভাই আমি কি এরকম লোক যে আমার HIV টেস্ট করতে হবে? কিভাবে হয়ে যায় সেটা তো আপনি জানেন। অবশ্যই আপনার করে রাখা এবং নিজের থেকে নিশ্চিত থাকা দরকার। HIV টেস্ট যেটা আছে, তারপরে আর হচ্ছে VDRL টেস্ট, TPHA, চেস্ট এক্সরে, এটা অবশ্যই করে দেখবেন যে আপনার আসলে ব্রঙ্কাইটিস বা টিবি বিশেষত টিবির সমস্যাটা আছে কিনা, চেস্ট এক্সরে করে দেখবেন। তারপরে SGPT, SGOT, ক্রিয়েটিনিন যে টেস্টটা আছে, এই টেস্টটা করে দেখবেন। এই টেস্টগুলো সাধারণত করে দেখা যায়। আমি যে টেস্টগুলোর কথা বললাম এখান থেকে সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাকি টেস্টগুলো আপনি অন্য সময়ও করতে পারবেন যখন মূল মেডিকেল হবে। তবে আপনার যদি সন্দেহ থাকে, এক্ষেত্রে আপনি মোটামুটি 3টা টেস্ট অবশ্যই এখন করে দেখতে পারেন। সেটা হলো HBsAg পজিটিভ, সাথে বিলিরুবিন, এর সাথে হলো HIV টেস্ট, তারপর হলো চেস্ট এক্সরে। এই 3টা আপনি করে রেখে দিতে পারেন। এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে এখনই চিকিৎসা, যেমন টিবি যদি আপনার সমস্যা থাকে, টিবি যদি হয়ে থাকে বা সুপ্ত অবস্থায় থাকে, তাহলে সেটা সাধারণত 1 থেকে 2 মাসের ভিতরে চিকিৎসাতে ভালো হয়ে যায়। HBsAg পজিটিভ এটা আপনার সাধারণত 3 থেকে 4 মাসের চিকিৎসাতে বা এর থেকে কম সময়ের চিকিৎসাতেও ভালো হয়ে যায়। এরপর যে ব্যাপারটা আপনি করবেন সেটা হলো ট্রেনিং। এটা হলো আপনার সাধারণত ভিসা প্রসেসিং শুরু হওয়ার পর এই ট্রেনিংটা করতে হয়। 3 দিনের একটা ডিপার্চার ট্রেনিং বলা হয়। তো এই ক্ষেত্রে অনেকে করেন কি, ভিসা প্রসেসিং হয়ে যাওয়ার পরে তারপর তারা চিন্তা করেন যে আমি এখন ট্রেনিংটা করি, বা শুরু হয়ে গেল, পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, মেডিকেল হয়ে গেছে, মেডিকেলও কমপ্লিট হয়ে গেছে, ভিসা প্রসেসিং হয়ে গেছে, কলিংয়ের পেপার এসে গেছে, এখন আপনি কলিংয়ের পেপার জমা দিবেন, তখন আপনি চিন্তা করেন যে বা যাওয়ার 4 দিন 5 দিন আগে চিন্তা করেন যে আমি কলিং পেপার সব জমা দিয়ে ফেলছি, এখন আমি 4-5 দিন আগে এই ট্রেনিংটা করব। এখন এখানে করা যায়, অবশ্যই করা যায়, সেক্ষেত্রে করা যে যাবে না ব্যাপারটা তা না। এখন এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি তখন কোনো কারণে ট্রেনিংটা লেট হয়ে যায় বা ট্রেনিংটা ওই মুহূর্তে করতে না পারেন, আদার্স কাজের কারণে, ইসের কারণে, এবং ট্রেনিং করলেন, করার পরে দেখা গেছে, একটা জিনিস মনে রাখবেন, ট্রেনিং ছাড়া আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে না। ট্রেনিংয়ের কপি ছাড়া, ট্রেনিংয়ের কপি 3 দিনের ডিপার্চার ট্রেনিংয়ের কপি যদি আপনার কাছে না থাকে, সেটা 5 কপি না থাকে, তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না, ফিঙ্গার করতে পারবেন না, এবং ম্যান পাওয়ার হবে না। আর ম্যান পাওয়ার ছাড়া আপনার ফ্লাইট হবে না। আপনার সব কিছু রেডি থাকবে, কিন্তু আপনার দেখা গেছে আপনার ফ্লাইট মিস হবে, আপনি ফ্লাইট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, যখন আপনি পাসপোর্ট জমা দিয়ে দিবেন, মেডিকেল করে ফেলবেন, কলিং পেপার আপনার কাছে ডিমান্ড এবং কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি অপেক্ষা না করে, অন্য কাজ না করে, আপনি সবার প্রথম গিয়ে ট্রেনিং করে ফেলুন। ট্রেনিং আপনি কোথায় করতে পারবেন? বাংলাদেশের প্রতিটা জেলাতে TTC, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি ট্রেনিং সেন্টার আছে, সেখানে 200 থেকে 250 টাকা আপনি ফি দিয়ে 3 দিনের এই ডিপার্চার ট্রেনিংটা করতে পারবেন। এবং সর্বশেষ যে ব্যাপারটা থাকবে সেটা হলো ফিঙ্গার। আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার সব কিছু কাগজপত্র নিয়ে গিয়ে আপনার এজেন্সির মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ফেলবেন। এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলার পরে যখন আপনার BMET কার্ড হয়ে যাবে, ফিঙ্গার দেওয়ার জন্য আপনাকে অবশ্যই BMET নিবন্ধন করতে হবে। BMET ক্লিয়ারেন্স কার্ড না, BMET মানে ম্যান পাওয়ার, যে বাংলাদেশ ম্যান পাওয়ার যে কার্ডটা, সেই কার্ডে নিবন্ধন করার পরে সেই নিবন্ধনের কার্ড সহ দিয়ে আপনি ফিঙ্গার দিতে পারবেন। অনেক সময় ফিঙ্গার 1-2 দিন বা 1-2 বার সমস্যা করতে পারে, সেক্ষেত্রে আপনি সকালে আজকে দিলেন, আজকে দিয়ে হয়তো বা নিল না, আপনি পরের দিন আবার কলিং পেপার সব কিছু কাগজপত্র দিয়ে আবার চেষ্টা করবেন, আবার দিবেন। তো এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন। এই ধরনের কাজগুলো, এই সবগুলো কাজ, যে কাজগুলোর কথা আমরা আজকে বললাম, এই সবগুলো কাজ আপনার মালয়েশিয়া যাওয়ার পূর্বে অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং আপনার মালয়েশিয়া যাত্রা শুভ হোক।
আমরা আশা করি খুব শীঘ্রই কলিংয়ের ঘোষণা আসবে এবং সেই কলিংয়ের ঘোষণা আসার পর আপনাদের যাদের মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন আছে তাদের স্বপ্ন পূরণ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।